নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ খবর এই মুহূর্তে। রায়গঞ্জে প্রথম জনসভা থেকে তৃণমূলকে নিশানা রাহুলের। মোদি মমতা দুজনকেই কড়া আক্রমণ। মালদায় চড়ক পুজো উপলক্ষে শোভাযাত্রার আয়োজন। মালদা ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে প্রয়াত সাংসদ গনি খান চৌধুরীর প্রয়াণ দিবস পালন। প্রয়াত ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মজয়ন্তী পালন করল ইংরেজবাজার পৌরসভা। বিজেপির প্রচারে রাস্তা অবরোধ করে জয় শ্রীরাম স্লোগান বিজেপির, পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূলের। হিঙ্গলগঞ্জে উন্নয়নের রূপরেখা, বাঁধ সংস্কার থেকে ম্যানগ্রোভ রোপণে প্রতিশ্রুতিবদ্ধ তৃণমূল প্রার্থী আনন্দ সরকার। মাটি কেটে জনসংযোগে হারোয়ার বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। সংখ্যালঘু ভোটে তৃণমূলকে ভুল বোঝানোর অভিযোগের তোপ। রায়গঞ্জে প্রথম জনসভা থেকে তৃণমূলকে নিশানা রাহুলের। মোদি মমতা দুজনকেই কড়া আক্রমণ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম জনসভাতেই রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে আয়োজিত জনসভায় তিনি রাজ্য ও কেন্দ্র দুই সরকারের বিরুদ্ধেই একাধিক ইস্যু তুলে ধরে সরব হন। সভা থেকে তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার পশ্চিমবঙ্গকে প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা দেয়নি। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে রাজ্যের শাসক দল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকেও একাধিক দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় তোলেন রাহুল গান্ধী। চিটফান্ড কেলেঙ্কারি, কয়লা দুর্নীতি সহ বিভিন্ন ইস্যু তুলে ধরে তিনি তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন। চাকরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্যে 5 লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমানে প্রায় 84 লক্ষ মানুষ বেকার ভাতা নিচ্ছেন, যা হাস্যকর বলেও কটাক্ষ করেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করে নরেন্দ্র মোদীর আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিকে ভারতীয়দের স্বার্থবিরোধী বলে দাবি করেন রাহুল। তার অভিযোগ, রাজ্যে শিল্পোন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতে, আর কেন্দ্রের নীতির ফলে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের শুরুতেই রায়গঞ্জের মঞ্চ থেকে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকে নিশানা করে রাজনৈতিক উত্তাপ আরো বাড়িয়ে দিলেন রাহুল গান্ধী। बंगाल में आपको डबल नुकसान होगा। बंगाल में ममता जी ने आपकी इंडस्ट्री को खत्म कर दिया और पूरे हिंदुस्तान में वो नरेंद्र मोदी इंडस्ट्री को खत्म करने में लगा हुआ। भाइयों बहनों, आप जानते हो कि डोनाल्ड ट्रंप ने हिंदुस्तान के प्रधानमंत्री के बारे में बोला कि जब भी मैं चाहता हूं 2 मिनट के अंदर मैं हिंदुस्तान के प्रधानमंत्री का राजनीतिक करियर खत्म कर सकता हूं। 2 मिनट में कर देता है और 24 घंटा ट्रंप नरेंद्र मोदी को गाली देता है, मजाक उड़ाता है उसका। नरेंद्र मोदी जी अगर गले लगता है और ट्रंप उसका मजाक उड़ाता है और कहता है कि भैया इसका जो करियर है, इसका राजनीतिक करियर है, इसको मैं 2 मिनट में खत्म कर दूंगा। भाई और बहनों, नरेंद्र मोदी के बारे में ट्रंप ने एक और बात बोली। ट्रंप ने बोला कि जब मैं इसको फोन करता हूं तो ये मुझे सर बुलाता है। समझिए समझिए, कहां महात्मा गांधी, कहां जवाहरलाल नेहरू, कहां सरदार पटेल, कहां अंबेडकर जी, कहां इंदिरा गांधी जी, जो कभी नहीं झुके, कभी नहीं। 15-15 साल जेल गए, शहीद हो गए, मगर झुके नहीं। और कहां आज का प्रधानमंत्री जो अमेरिका के राष्ट्रपति को सैल्यूट मार के सर बोलता है,
ये देश की सच्चाई है। और फिर 24 घंटा ये नफरत फैलाते हैं, एक धर्म को दूसरे धर्म से लड़ाते हैं, हिंदू को मुसलमान से, क्रिश्चियन को सिख से, एक जात को दूसरी जात से। मणिपुर को जला दिया, बंगाल में इलेक्शन चोरी करने की कोशिश करते हैं, मध्य प्रदेश में चोरी किया, महाराष्ट्र में चोरी किया, हरियाणा में चोरी किया। ये ऐसे इलेक्शन नहीं जीतते हैं भाई और बहनों, ये चोरी करके वोट काट कर कांग्रेस पार्टी विपक्ष के वोट काट कर ही चुनाव जीतते हैं। ये सच्चाई है देश की। दूसरी तरफ রায়গঞ্জ থেকে বিভাস সাহার রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। উপলক্ষে শোভাযাত্রার আয়োজন। আজ অর্থাৎ মঙ্গলবার চড়ক পুজো, সকাল থেকেই চরম ব্যস্ত গাজন শিল্পীরা। ঠিক সেই রকমই প্রতি বছরের ন্যায় এই বছরও চড়ক পুজো উপলক্ষে সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা গেল গাজন শিল্পীদের শোভাযাত্রা। ঠিক সেই রকমই মালদা শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনি মাঠে রামকৃষ্ণপল্লী সহ বিভিন্ন এলাকায় গাজন শিল্পীদের এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে মানুষের ঢল লক্ষ্য করা গেল। কালী শিব সহ বিভিন্ন দেবদেবীর পাশাপাশি ভূত প্রেত কঙ্কাল সাজে শোভাযাত্রায় অংশ নেন গাজন শিল্পীরা। চড়ক পূজা চৈত্র মাসের শেষের দিন করি এবং এটা আমাদের বহুত পুরনো পুজো। আমাদের বাপ ঠাকুরদাদা এই পুজোটা করত। এটা যখন হিন্দুস্তান পাকিস্তান ভারত এক ছিল তখন এই পুজোটার তৈরি হয় অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে। এবার দেশ যখন ভাগ হয়ে যায় তখন যে দেশে যায় দেশে এই পুজোটা পালন করে। আমাদের ভারতের মধ্যে আমার বাপ ঠাকুরদাদারা করে এসছে, এবার আমার বাবা করেছে, আমরা করছি, আমার ভাস্তারা করছে। ঠাকুরের ইচ্ছায় খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। আশা করছি এই পুজোটা অমরই থাকবে। এটা বাংলাদেশ থেকে শুরু হয়েছিল। বলি ঘোষপাড়া আমরা টাউনের মধ্যেই পড়ে। আমরা নিমাই সারাতে গেছিলাম রাতের বেলা। এখন আমাদের পুজো যাওয়ার পরে আমরা মোটামুটি ওখান থেকে 3টে সাড়ে 3টের মধ্যে রওনা হয়ে আমাদের যেগুলো গাজন বলি আমরা, যেখানে আজকে পুজোটা হয় বাবার মূর্তি তুলে আজকে যেমন এটা আমাদের আত্মবিশ্বাস। আমরা মনে করি সনাতন ধর্মের মধ্যে প্রত্যেকটা কাস্টের একটা আলাদা করে পুজো আছে, ধর্মীয় ব্যাপারগুলো আছে। সেই হিসাব করে আমরা সনাতন ধর্মের ছেলেরা আমরা মনে করি যে এটা আমাদের একটা পার্সোনাল জাতি পুজো। সনাতন ধর্মের মধ্যেই কিন্তু অনেকে করে না, কিন্তু একটা এটা আমাদের ছেলে জাতিদের মধ্যে এই পুজোটা হয় এবং এখন সবাই আনন্দ। আমাদের গত রোববার থেকে ওই দিন হয় কাটা ভাঙা, বাবলা কাটা থাকে, বেল কাটা থাকে, আরও যেসব কাটা থাকে 5 রকমের কাটা থাকে। কাটা সন্ন্যাসীরা সারাদিন উপোস করে থাকে। রাতের বেলা সেটা ওর উপরে গড়াগড়ি করে কাটাটা ভাঙে। হ্যাঁ, কাটার উপরে। সেটা হয় হচ্ছে পুজোর ঠিক 2 দিন আগে।
গত রবিবার হয়েছে, সোমবার আমাদের নীল পুজো, গতকাল সোমবার নীল পুজো হয়ে গেছে। আচ্ছা। আজকে শেষ দিন, সেটা হচ্ছে গাছগুড়া তারপর পর্বপুরুষরা করে এসছে। এবার আমরা আমাদের যত আছে আত্মীয় স্বজন বা চেনা জানা যারা আমাদের উৎসাহ করে তাদেরকে নিয়ে আমরা আপনি কত বছর ধরে এটার সঙ্গে যুক্ত আছেন এই কালচারের সাথে? আমি ন্যাংটো থেকেই বুঝেছি। একদম আমরা চাইছি আরও অন্য কাস্টের মানুষ যদি আমাদের উৎসাহ করে, সনাতন ধর্মের মানুষের মধ্যে যদি আরও আমাদের উৎসাহ করে, এই পুজোটা আমরা অমর রাখি। এটা আমাদের আত্মবিশ্বাস। বাবা ভোলেনাথ আমাদেরকে মানে কোনো ক্ষতি করে না বা ক্ষতি হবেও না। আমাদের আত্মবিশ্বাস আমরা মন্ত্রের দ্বারায় নিচে বংশী ঢোকায় পুরো ঠিক, আপনার নাম? শিব বিশ্বাস। ঠিক আছে, ধন্যবাদ। মালদা ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে প্রয়াত সাংসদ গনি খান চৌধুরীর প্রয়াণ দিবস পালন। প্রয়াত সাংসদ গনি খান চৌধুরীর 21তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ইংরেজবাজার পৌরসভা। মঙ্গলবার সকাল 8টা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় তার পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর শুভময় বসু, উথয় চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা। সাধারণ পথচারীরাও প্রয়াত এই জননেতার প্রতি শ্রদ্ধা জানান। মাল্যদানের পর এক সংক্ষিপ্ত স্মৃতিচারণা করা হয়, যেখানে পৌরপ্রধান গনি খান চৌধুরীর রাজনৈতিক জীবন, উন্নয়নমূলক কাজ এবং মানুষের প্রতি তার অবদানের কথা তুলে ধরেন। জননেতা, কিংবদন্তি মানব সেবক শ্রী এ গনি খান চৌধুরী, যাকে আদর করে লোকে বলতো বরকতদা, তার আজকে মৃত্যুদিন, 21তম তিরোধান দিবস। সেটা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছি। তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক। কিভাবে যুব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া তিনি চিন্তা করতেন। সেই মানুষটি আমাদের মধ্যে নেই। 2006-এ তিনি কলকাতা একটা নার্সিংহোমে দেহত্যাগ করেছিলেন, কিন্তু আমরা তার জন্মদিন, মৃত্যুদিন আমরা পালন করি। এই কারণে পালন করি যে তার যে কাজ সেটা আমরা ভুলতে পারব না। তিনি যেখানেই থাকুন, আনন্দেই থাকুন। ইংরেজবাজার পুরসভা তার প্রতি কৃতজ্ঞ এবং শ্রদ্ধা নিবেদন। প্রয়াত ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মজয়ন্তী পালন করল ইংরেজবাজার পৌরসভা। মঙ্গলবার সকাল 9টা নাগাদ মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় তার পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন মাল্যদান করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর গৌতম দাস, শুভময় বসু, উদয় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। মাল্যদানের পর সংক্ষিপ্ত স্মৃতিচারণা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা তার জীবনাদর্শন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা এবং সংবিধান প্রণয়নে ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, সমতা, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন তা আজও সমাজের পথপ্রদর্শক হয়েই রয়েছে। ভীমরাও আম্বেদকর একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, যার নেতৃত্বে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটা শক্তিশালী সংবিধান করা দরকার ছিল। সেই ভারতের সংবিধানটা তিনি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আরও সবাই মিলে রচিত করেছিল, যা 1950 সালে 26শে জানুয়ারি পার্লামেন্টে গ্রহণ করেছিল। সেদিন থেকে একটা শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। সেই মহান মানুষের আজকে 136তম জন্মদিন। সেই জন্মদিনে আমরা শ্রদ্ধা করছি। ইংরেজবাজার পুরসভা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছে। আমাদের মধ্যে আছে শুভময় বসু, চেয়ারম্যান কাউন্সিলর, আমাদের উদয় চৌধুরী, আমাদের গৌতম দাস, এরা সকলেই বলিষ্ঠ কাউন্সিলর, এবং
এই প্রতি বছরই আমরা এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করি। বিজেপির প্রচারে রাস্তা অবরোধ করে জয় শ্রীরাম স্লোগান বিজেপির, পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূলের। বসিরহাট দক্ষিণ বিধানসভার পিফা গ্রাম পঞ্চায়েতের সাহাপাড়ায় আজ সকালে কয়েকজন বিজেপি কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার করতে যায়। সেই সময় একদল দুষ্কৃতী তাদের উপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে এসে বসিরহাট নাজাট মালঞ্চের গুরুত্বপূর্ণ রাস্তায় বসে রাস্তা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জির নেতৃত্বে কর্মী সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার পর তিনি রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী। পুলিশ বিজেপি প্রার্থীর সঙ্গে আলাপ আলোচনা করে অবরোধ উঠিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানায়। বিক্ষোভকারীদের দাবি, আমাদের কর্মীরা নির্বাচনী প্রচার করতে বেরিয়েছে, সেখানে কেন তাদের উপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালালো? যতক্ষণ দোষীদের গ্রেপ্তার না করা হবে ততক্ষণ রাস্তা অবরোধ চলবে, এমনটাই জানালেন সৌর্য ব্যানার্জি। এরপর ঘটনাস্থলে আসে পিফা গ্রাম পঞ্চায়েতের উপপ্রৌঢ়প্রধান ও তার একদল অনুগামীরা। এসে বিজেপির জয় শ্রীরাম স্লোগানের পাল্টা জয় বাংলা স্লোগান দিতে থাকে। পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আরও পুলিশ মোতায়েন করা হয়। এখনো পর্যন্ত অবরোধ চলছে। অবরোধের ফলে বসিরহাট মালঞ্চ রোড পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। 25 নম্বর বুথে আজকে সকাল থেকে এসে বাড়ি বাড়ি প্রচার করছিল। হঠাৎ করে অতর্কিতে এখানকার কিছু হামলা চালিয়ে দেয় তাদের উপরে। আমাদের 4 জন কর্মীকে ধরে মারধর করে। এরা প্রাণ বাঁচাতে ওখান থেকে পালায়। এরা 5 জন 6 জন মতো ছিল। প্রাণ বাঁচিয়ে এখানে এসে ওরা আশ্রয় নেয়। আমরা এখানে বহুক্ষণ ধরে ওয়েট করছি। পুলিশকে আমি খবর দিয়েছি, 8 ঘন্টা 40 মিনিট ধরেও পুলিশ আসতে পারছে না। জাস্ট এখন এসছে। আর এখানকার যে পুলিশ প্রশাসন তারা আবার আমাদেরকে উল্টো বোঝাচ্ছে যে কেন আপনারা গেছেন, এখন নির্বাচনী প্রচার চলছে, তা নির্বাচনী প্রচারের মধ্যে কি আপনাকে পারমিশন নিয়ে বাড়ি বাড়ি যেতে হবে? সেই পুলিশের এই যে অসহযোগিতা, এর বিরুদ্ধে আমরা বলতে চাই। ওই জন্য এখানে রাস্তা অবরোধ করেছি। যতক্ষণ না পর্যন্ত এখানকার যারা হামলাকারী তাদেরকে ওদের খুঁজে বার করতে হবে, গ্রেপ্তার করতে হবে, তবেই আমরা এখান থেকে উঠবো, না হলে এখান থেকে উঠবো না। হিঙ্গলগঞ্জের উন্নয়নের রূপরেখা, বাঁধ সংস্কার থেকে ম্যানগ্রোভ রোপণে প্রতিশ্রুতিবদ্ধ তৃণমূল প্রার্থী আনন্দ সরকার। সুন্দরবনের প্রান্তিক জনপদ হিঙ্গলগঞ্জ প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি দীর্ঘদিন ধরেই লড়াই করছে ভাঙন, জলোচ্ছ্বাস, দুর্বল পরিকাঠামো এবং জীবিকার অনিশ্চয়তার সঙ্গে। এই বাস্তবতার মধ্যে একগুচ্ছ উন্নয়নমূলক পরিকল্পনার সামনে রেখে হিঙ্গলগঞ্জ বিধানসভাকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আনন্দ সরকার। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতিজ্ঞা স্তম্ভ উন্মোচন করে তিনি জানান, জয়ী হলে হিঙ্গলগঞ্জের সার্বিক উন্নয়নই হবে তার প্রথম লক্ষ্য। বিশেষ করে সুন্দরবনের ভৌগোলিক অবস্থানের কারণে যে সমস্যাগুলি প্রতি বছর প্রকট হয়ে ওঠে, যেমন নদীর ভাঙন, লবণাক্ত জলের অনুপ্রবেশ, কৃষি জমির ক্ষতি, সেগুলিকে স্থায়ীভাবে মোকাবিলা করার জন্য পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। আনন্দ সরকারের বক্তব্য অনুযায়ী নদী বাঁধ সংস্কার এবং এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় এখনো বহু জায়গায় কাঁচা বা দুর্বল বাঁধ রয়েছে, যা বর্ষাকাল বা কোটালের সময় ভেঙে পড়ে। এর ফলে গ্রাম প্লাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি ও চাষের জমি। তিনি প্রতিশ্রুতি দেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী ও টেকসই বাঁধ নির্মাণ করা হবে, যাতে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি অনেকটাই কমানো যায়। এর পাশাপাশি ম্যানগ্রোভ রোপণের ওপরও জোর দেন তিনি। সুন্দরবনের প্রাকৃতিক ঢাল হিসেবে ম্যানগ্রোভ বনভূমির গুরুত্ব অপরিসীম। এই গাছগুলি জলোচ্ছ্বাসের ধাক্কা কমায় এবং মাটি ধরে রাখতে সাহায্য করে। আনন্দ সরকার জানান, পরিকল্পিতভাবে বৃহৎ পরিসরে ম্যানগ্রোভ রোপণ করা হবে, যাতে পরিবেশ রক্ষা ও জীব বৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের নিরাপত্তাও নিশ্চিত হয়। হিঙ্গলগঞ্জের মানুষের জীবিকা মূলত কৃষি, মৎস্য চাষ এবং বনজ সম্পদের উপর নির্ভরশীল, কিন্তু প্রাকৃতিক প্রতিকূলতার কারণে এই সব ক্ষেত্রেই অনিশ্চয়তা বাড়ছে। এই পরিস্থিতিতে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি,
মৎস্য চাষে আধুনিকরণ এবং ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে যুব সমাজের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করার কথা বলেন, যাতে তারা স্থানীয়ভাবে কাজের সুযোগ পায়। পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন আনন্দ সরকার। গ্রামীণ রাস্তা সংস্কার, সেতু নির্মাণ, বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা আরও উন্নত করা, স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো শক্তিশালী করা, এই সব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান। তার দাবি, এই উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবায়িত হলে হিঙ্গলগঞ্জ শুধু সমস্যা মুক্তই হবে না, বরং এটি একটি টেকসই ও উন্নত জনপদ হিসেবে গড়ে উঠবে। বাঘ গণনা হচ্ছে এবং বিভিন্ন জন্তু যারা আছে তাদেরকে সুরক্ষিত রাখার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেটা বাস্তবে রূপায়িতও হচ্ছে। আগে বেশি বেশি করে লোকালয়ে উঠত যে সমস্ত বন্য পশু, আমি তো মনে করি ইদানিং খুব কমই শোনা যায় যে জঙ্গল ছেড়ে বিভিন্ন পশু লোকালয়ে আসছে। গোটা সুন্দরবন এলাকাতে মাটির তলাতে মিষ্টি জল পাওয়া যায় না। আপনি সাহেবখালী দেখুন, শ্রীধরকাঠি দেখুন, বিভিন্ন পরিকল্পনা যেগুলো আছে সেগুলো তো চলছে। এটা বাড়তি পাওনা হিসাবে গঙ্গার পানীয় পরিশ্রুত জল সুন্দরবনের মানুষ পাবেন এবং এর মধ্যে ছোট ছোট বহু প্রকল্প এই হিঙ্গলগঞ্জবাসীর জন্য জনস্বাস্থ্য দপ্তর থেকে করা হয়েছে। দেখুন, হিঙ্গলগঞ্জ বিধানসভাটা পুরোটাই নদী বেষ্টিত এলাকা এবং এই এলাকায় বিভিন্ন জায়গাতে কংক্রিটের বাঁধ হয়েছে এবং আরো বেশ কিছু জায়গায় এখনো কংক্রিটের বাঁধের প্রয়োজন আছে, এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নজরে আছেন এবং কাজ এখনো কন্টিনিউ বিভিন্ন এলাকাতে চলছে, সেটা আপনারাও দেখেছেন। মাটি কেটে জনসংযোগে হারোয়ার বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। সংখ্যালঘু ভোটে তৃণমূলকে ভুল বোঝানোর অভিযোগের তোপ। হারোয়া বিধানসভায় নির্বাচনী প্রচার এক অভিনব ছবি তুলে ধরলেন বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। প্রচারের ফাঁকে গ্রামবাসীদের সঙ্গে মাটি কাটার কাজে হাত লাগিয়ে তিনি যেমন জনসংযোগ বাড়ালেন, তেমনি তীব্র ভাষায় আক্রমণ শোনালেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার বসিরহাটের হারোয়া বিধানসভার হাদিপুর ঝিকরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আজিজ নগরে প্রচারে গিয়ে ভাস্কর মণ্ডল সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। একটি বাড়ি তৈরির জন্য মাটি কাটার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সেই দৃশ্য দেখে তিনি আর দূরে থাকেননি, নিজেই কোদাল হাতে নিয়ে কাজে নেমে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা শুরু হয়েছে, কারণ ভোটের ময়দানে প্রার্থীর এমন সরাসরি অংশগ্রহণ সচরাচর দেখা যায় না। এই মানবিক ও শ্রম ঘন মুহূর্তকেই রাজনৈতিক বার্তায় রূপান্তর করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে বলেন, হারোয়া বিধানসভায় প্রায় 63% সংখ্যালঘু ভোটার রয়েছেন, আর সেই সুযোগ নিয়েই দীর্ঘদিন ধরে তাদের ভুল বুঝিয়ে ভোট নিয়েছে তৃণমূল। তিনি দাবি করেন, বাস্তবে এলাকার বহু গরিব ও দুস্থ মানুষ এখনো সরকারি আবাস যোজনার ঘর পাননি, অথচ শাসক দলের নেতাদের একাধিক বাড়ি তৈরি হয়েছে। গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ না করে সকলের কাছেই যাচ্ছি। মানুষ এখন বুঝতে পারছে কারা তাদের পাশে আছে আর কারা শুধু ভোটের সময় আসে। পাশাপাশি এলাকার ভাঙাচোরা রাস্তা, অপর্যাপ্ত পরিষেবা এবং উন্নয়নের অভাবের কথাও তুলে ধরেন তিনি। ভাস্কর মণ্ডলের বক্তব্যে স্পষ্ট, তিনি সংখ্যালঘু ভোট ব্যাংকেও প্রভাব ফেলতে চাইছেন। তার দাবি, এবার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং ভারতীয় জনতা পার্টিকেই বেছে নেবে। মাঠে নেমে মাটি কাটা থেকে শুরু করে তৃণমূলের বিরুদ্ধে সরব হওয়া, সব মিলিয়ে হারোয়ার ভোট যুদ্ধে ভাস্কর মণ্ডলের প্রচার যে এক নতুন মাত্রা পাচ্ছে তা বলাই যায়।
এখানে 63% কোনো মেয়র করে না। সবার কাছে যেতে হবে, সবার কাছে ভোট চাইতে হবে এবং সবাই প্রস্তুত আছে ভোট দেওয়ার জন্য। আজকে তৃণমূলের যে অপশাসন, তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ তৈরি আছে, সেটা হিন্দু বলুন, সংখ্যালঘু ভাই বলুন, খ্রিস্টান বলুন, বুদ্ধ বলুন, যাকেই বলুন, তারা শুধু বলতে পারছে না। তারা, আমরা যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছি, তারা সাড়া দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। অবশ্যই আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের যে প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ আবাস যোজনা, আমরা মানুষের কাছে কাছে পৌঁছে দেব। সে তার জন্য কোনো কাটমানি দিতে হবে না। এবং এই তৃণমূলের অপশাসনে তৃণমূল নেতাদের 4টে করে বাড়ি হতে পারে, সাধারণ মানুষ একটা বাড়ি পায়নি, এটাই তার প্রমাণিত। আমি এসছি, বাড়ি বাড়ি যাচ্ছি, সেটাই দেখছি যে তৃণমূলের নেতাদের একবার ছাড়া 5বার বাড়ি হতে পারে, কিন্তু একটা সাধারণ মানুষ বাড়ি পায়নি। আরে উন্নয়ন কিসের উন্নয়ন হয়েছে? রাস্তাঘাটের অবস্থা এখনো মাটি, রাস্তাঘাটের অবস্থা যাওয়ার মতো না। বৃষ্টি হলে এখানে সাধারণ মানুষ কিভাবে বাস করবেন, কিভাবে রাস্তা দিয়ে যাবেন? এই অবস্থা সাধারণ মানুষ বুঝতে পেরেছে আজকে যে এদের উন্নয়নের বুলি শুধু মুখেই আছে, কাজে কিছু না। আমাদের বিজেপিকে ক্ষমতায় একবার আনুন। আমি সমস্ত হারোয়াবাসীর কাছে গিয়ে বলছি, তারাও আশ্বাস দিচ্ছে এখানে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো বিষয় না। আপনারা কাজ করবেন, আপনারা ফল পাবেন। আমরা তাদের আশীর্বাদ মাথা পেতে নিচ্ছি। আগামী দিনে হাড়োয়াতেও পদ্ম ফুটবে, এটা নিশ্চিত। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।